আসলে বাংলা ভাষার প্রত্যেকটা শব্দের পেছনেই না একটা গল্প আছে, একটা ইতিহাস লুকিয়ে আছে। আর আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই গল্পগুলোই খুঁজে বের করব, অনেকটা ভাষাতাত্ত্বিক গোয়েন্দার মতো। তো চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে ৩টা শব্দ দেখছেন, গবেষণা, পঙ্কজ আর আনারস। আচ্ছা, প্রথম দেখায় তো মনে হচ্ছে এদের মধ্যে কোনো মিলই নেই, তাই না? কিন্তু ভাষাতত্ত্বের জগতে এরা প্রত্যেকেই এক একটা রহস্য, আর এদের আসল পরিচয় জানলে কিন্তু সত্যিই অবাক হতে হয়। তো এই ধাঁধার সমাধান করতে গেলে আমাদের দরকার হবে ৩টা বিশেষ চশমা, বা বলা যেতে পারে ৩টা লেন্স। এই ৩টা লেন্স দিয়েই আমরা শব্দের একেবারে গভীরে ডুব দেব আর তাদের আসল রূপটা খুঁজে বের করব। এবার তাহলে আমাদের তদন্ত শুরু করা যাক। এই যে শব্দ রহস্য, এর জট খুলতে আমরা শব্দভাণ্ডারকে দেখব ৩টা আলাদা দৃষ্টিকোণ থেকে। আর এই ৩টাই হলো আমাদের রহস্য সমাধানের মূল চাবিকাঠি। এই যে ৩টা ধাপ দেখছেন, এগুলোই হলো আমাদের গোয়েন্দা টুলকিট। ১ নম্বর টুল, আমরা শব্দের গঠন দেখব, মানে শব্দটা কিভাবে তৈরি হলো। ২ নম্বর টুল, আমরা এর অর্থ বিশ্লেষণ করব। আর সবশেষে ৩ নম্বর টুল দিয়ে আমরা এর উৎস বা একদম শেকড় খুঁজে বের করব। আচ্ছা, আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ হল গঠন। মানে এখানে আমরা দেখব একটা শব্দকে কি ভাঙা যায় নাকি যায় না। অনেকটা লেগো ব্লকের মতো। তাকে কি আরও ছোট ছোট অর্থপূর্ণ অংশে ভাগ করা সম্ভব? এই প্রশ্নের মধ্যেই কিন্তু মৌলিক আর সাধিত শব্দের পার্থক্যটা লুকিয়ে আছে। বিষয়টা কিন্তু একদম সহজ। যেমন ধরুন গোলাপ বা নাক শব্দটা, এগুলোকে ভাঙলে আর কোনো অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না, তাই এরা হলো মৌলিক শব্দ। অন্যদিকে নীলাকাশ শব্দটা দেখুন, এটাকে ভাঙলে আমরা পাই নীল আর আকাশ, দুটো আলাদা শব্দ, দুটোরই অর্থ আছে, তাই এটা হলো সাধিত শব্দ। সাধিত শব্দগুলো ঠিক যেন লেগো ব্লক দিয়ে তৈরি, ছোট ছোট অংশ জুড়ে একটা বড় কিছু বানানো। এবার আমাদের দ্বিতীয় লেন্সের পালা, আর সত্যি বলতে এটাই সবচেয়ে মজার অংশ। এখানে আমরা দেখব একটা শব্দের জন্ম হয়েছিল যে অর্থে, আর এখন আমরা তাকে যে অর্থে ব্যবহার করি সেই দুটোর মধ্যে সম্পর্কটা ঠিক কেমন। এখানেই কিন্তু অনেক চমকপ্রদ সব গল্প লুকিয়ে আছে। প্রথমে আসা যাক যৌগিক শব্দের কথায়। এরা হলো খুব সোজা সাপটা টাইপের। যেমন ধরুন গায়ক শব্দটা, এর উৎপত্তিগত অর্থ হল যে গান করে, আর আমরা তো ঠিক সেই অর্থেই শব্দটা ব্যবহার করি। মানে এখানে কোনো প্যাচ নেই, অর্থটা একদম স্থির। আর এখন সেই শব্দগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলো হলো আসল মজার। এগুলোকে বলে রূঢ়ি শব্দ। এই শব্দগুলো কি করেছে জানেন? সময়ের সাথে সাথে তাদের আসল পরিচয়টাই হারিয়ে ফেলেছে। এখন একটা নতুন পরিচয়ে সবার কাছে পরিচিত, ঠিক যেন ছদ্মবেশী কোনো গুপ্তচর। এই তো আমাদের প্রথম রহস্যের সমাধান। গবেষণা শব্দটা আসলে তৈরি হয়েছে গো আর এসোনা দিয়ে। এর আক্ষরিক অর্থ ছিল গরু খোঁজা। ভাবা যায় ব্যাপারটা? কিন্তু এখন আমরা গবেষণা বলতে বুঝি ব্যাপক পড়াশোনা বা বিশ্লেষণ। এটাই হলো রূঢ়ি শব্দের একটা চমৎকার উদাহরণ, যেখানে মূল অর্থটা সময়ের সাথে সাথে পুরোপুরি বদলে গেছে। এইবার আসা যাক যোগ-রূঢ় শব্দের দিকে। এরাও রূঢ়ি শব্দের মতোই তাদের মূল অর্থ থেকে সরে এসেছে, কিন্তু এইখানে একটা পার্থক্য আছে। এরা কোনো সাধারণ অর্থ প্রকাশ না করে কেবল একটা নির্দিষ্ট জিনিসকেই বোঝানোর জন্য ব্যবহার হয়। বিষয়টা পঙ্কজ শব্দের উদাহরণটা দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এর আক্ষরিক অর্থ হল যা পঙ্কে বা কাদায় জন্মায়। এখন ভাবুন তো, কাদায় তো কত কিছুই জন্মায়, শৈবাল, শালুক, আরও অনেক কিছু। কিন্তু আমরা পঙ্কজ বলতে কি ওসব কিছু বুঝি? না, আমরা পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্মফুলকেই বুঝি। দেখেছেন সাধারণ অর্থটা কিভাবে সংকুচিত হয়ে একটা বিশেষ অর্থে আটকে গেল? এটাই হলো যোগরূঢ় শব্দের আসল বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের গোয়েন্দা কাহিনীর একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। এখানে আমরা দেখব বাংলা ভাষার শব্দগুলো আসলে কোত্থেকে এসেছে। আর এটা দেখলে বোঝা যায় আমাদের বাংলা ভাষাটা কতটা উদার। চলুন দেখি আমাদের ভাষায় কোন কোন দেশের শব্দ এসে মিশে গেছে। এই যে চার্টটা দেখছেন, এটা আমাদের ভাষার শব্দভাণ্ডারকে একটা মিক্সড প্লেটের মতো দেখাচ্ছে, তাই না? এখানে সংস্কৃত থেকে সরাসরি আসা তৎসম শব্দ আছে, আবার সংস্কৃত থেকে একটু বদলে গিয়ে আসা তদ্ভব শব্দও আছে।
আবার আমাদের নিজেদের মাটির শব্দ মানে দেশি শব্দ আছে, আর অবশ্যই নানা রকম বিদেশি ভাষার শব্দ তো আছেই। কয়েকটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন চন্দ্র বা নক্ষত্র এর মতো শব্দগুলো একদম কোনো পরিবর্তন ছাড়াই সংস্কৃত থেকে সরাসরি বাংলায় চলে এসেছে। আবার ধরুন সংস্কৃত হস্ত শব্দটি, সেটা প্রাকৃত ভাষার মধ্য দিয়ে ধীরে ধীরে বদলে গিয়ে বাংলায় হয়েছে হাত। এটাই হলো তদ্ভব। আর কুলা বা ডাবের মতো শব্দগুলো, এগুলো এই বাংলার মাটিরই নিজস্ব সম্পদ, এগুলো হলো দেশি শব্দ। আর আমাদের শেষ রহস্য, আনারসের সমাধানও কিন্তু এখানেই। এটা একটা পর্তুগিজ শব্দ। ইন্টারেস্টিং, তাই না? শুধু তাই না, আমরা যে চিনি খাই সেটা এসেছে চীনা ভাষা থেকে, চাকু এসেছে তুর্কি থেকে, চশমা ফার্সি থেকে, আর অফিস বা কুপনের মতো শব্দ তো ইংরেজি বা ফরাসি থেকে এসেছে, সেটা আমরা জানি। বাংলা ভাষাটা যেন সারা বিশ্বের শব্দকে দুহাত বাড়িয়ে আপন করে নিয়েছে। তাহলে এতক্ষণের অনুসন্ধানে আমরা আমাদের গোয়েন্দা টুলকিটে 3টে শক্তিশালী টুলই ব্যবহার করে ফেললাম: গঠন, অর্থ এবং উৎস। এবার এই টুলগুলো দিয়েই আমাদের সেই প্রথম 3টা রহস্যময় শব্দের ফাইনাল রিপোর্টটা দেখে নেওয়ার পালা। এই টেবিলে দেখুন আমাদের চূড়ান্ত রিপোর্টটা। প্রথমে গবেষণা, এর গঠন হল সাধিত, অর্থ হল রূঢ়ি, আর উৎস তৎসম। এরপর পঙ্কজ, এর গঠনও সাধিত, কিন্তু অর্থ হল যোগুরুর, আর উৎস তৎসম। আর সবশেষে আনারস, এর গঠন হল মৌলিক, কারণ একে আর ভাঙা যায় না। অর্থের দিক থেকে এটা যৌগিক, কারণ এর নাম আর বস্তুর অর্থ একই, আর এর উৎস হল বিদেশি, মানে পর্তুগিজ। দেখছেন তো, 3টা লেন্স দিয়ে দেখলে প্রত্যেকটা শব্দের ভেতরের গল্পটা কত পরিষ্কারভাবে বোঝা যায়। তার মানে মূল ব্যাপারটা হলো শব্দের এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, এটা জানা মানে শুধু কিছু ব্যাকরণের নিয়ম মুখস্থ করা নয়। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের বলা কথার ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি আর ভাষার বিবর্তনকে দেখতে পাই। এখন থেকে যখনই কোনো বাংলা শব্দ কানে আসবে বা আমরা ব্যবহার করব, একটু ভেবে দেখা যেতেই পারে, আচ্ছা এর গঠনটা কী রকম, এর আসল মানেটাই বা কী ছিল, আর এটা এলোই বা কোত্থেকে। আমাদের খুব পরিচিত শব্দের মধ্যেই হয়তো এমন অনেক অজানা গল্প লুকিয়ে আছে, যা আমাদের পুরোপুরি অবাক করে দিতে পারে।